আপনারা উইলিয়াম হান্টারকে চিনেন? উইলিয়াম হান্টার, ডব্লিউ হান্টার, তার একটা বই আছে বিখ্যাত, দ্য ইন্ডিয়ান মুসলমান। পড়ছেন আপনারা? আপনাদের লাইব্রেরিতে অ্যাভেলেবল। হান্টার সাহেব তার বইয়ের ভূমিকায় একটা কথা বলছে শুরুতে, একেবারে শুরুতে। বইটা সে লিখতেছে মূলত যখন আমাদের অন্যতম একজন ভারতবর্ষের বা হিন্দুস্তানের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাই। উনি মানে ইংরেজদের বিরুদ্ধে এত শক্তিশালী একটা আন্দোলন শুরু করছেন যে পুরা ইংরেজ শক্তি কেঁপে গেছে, এবং তিনি শুধুমাত্র আন্দোলনটা যে শুধুমাত্র ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এরকম না, পুরা ভারতবর্ষে এবং আফগানিস্তানের কিছু অঞ্চল নিয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে একটা শক্তিশালী আন্দোলন দাঁড়া করছিলেন। তো ইংরেজরা এই আন্দোলন মোকাবেলা করতে খুব হিমশিম খাচ্ছিল, এবং একটা পর্যায়ে গিয়ে তার আন্দোলনটা দমন করতে সক্ষম হয়। বালাকোটের ময়দানে খুব শোচনীয় একটা মানে কি বলা যায় বিশ্বাসঘাতকতার মাধ্যমে তারা পরাজিত করে। এরপরে হান্টার সাহেব একটা বড় রিপোর্ট লিখছিল ইংরেজ সরকারকে উদ্দেশ্য করে। মানে ইংরেজ সরকারও জানতে চাচ্ছিল যে এই যে আমরা এত বৃহৎ একটা শক্তি, তাই না, ভারতবর্ষের গোটা জায়গাতে আমাদের কি বলা যায় দখল আছে, তারপরেও আমরা কেন এই আন্দোলনটা নির্মূল করতে পারলাম না। তখন সে একটা বিশাল রিপোর্ট লিখছে, দ্য ইন্ডিয়ান মুসলমানস নামে, এটা পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয়। সেখানে ভূমিকাতে সে খুব স্পষ্টভাবেই বলছে যে আমরা যে এই জমিন দখল করছি, আমাদের বিরুদ্ধের সবচেয়ে স্ট্রং প্রতিপক্ষ হচ্ছে মুসলমানরা। কারা? আবার বলেন আপনারা, কে বলছে? খুব ব্রিটিশ একজন অ্যাডমিনিস্ট্রেটর, যে ব্রিটিশ প্রশাসক, সে বলতেছিল কি, আপনাদের লাইব্রেরিতে বই আছে, আপনারা চেক করবেন, যে আমাদের ইংরেজ শক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তিশালী প্রতিপক্ষকে। হান্টার সাহেব পাশাপাশি আরেকটা কথা বলছে, কি বলছে? আমাদের ইংরেজ শক্তির পক্ষে সবচেয়ে আমরা কাছাকাছি পাইছি শিক্ষিত মার্জিত ভাসুরদের। কাদের? আমি ভাসুর বললাম, আপনারা বুঝে নেবেন, কারণ সব বোঝা যায় না। তাহলে দেখেন, সময় বদলাইছে, 47 বদলাইছে, 71 বদলাইছে, 24 বদলাইছে। এই যে একটা ধারাবাহিকতা, আমরা যদি ব্রিটিশদের থেকে স্বাধীন না হইতাম, আমরা কি স্বাধীন বাংলাদেশ পেতাম? এটা একটা বড় প্রশ্ন, যেটা আমরা আমাদের বুদ্ধিজীবীরা বা সবাই এড়িয়ে যেতে চান। বলেন তো, 47 যদি না হইতো 71 কি হইতো? 71 না হলে কি 24 হইতো? এটা ওটা সত্যি কথা। তাহলে আমাদের প্রথম স্বাধীনতা আমরা কখন লাভ করি? 47-এ। কাদের থেকে লাভ করি? 71 আমরা কাদের থেকে? আবার 24-এ না, 24-ও আমরা ইন্ডিয়ার থেকে কিছুটা স্বাধীনতা লাভ করি। এটা হলো বিষয় আর কি। আচ্ছা, তাহলে আমি কি বলতেছি, হান্টার যার কাছ থেকে আমরা প্রথম স্বাধীনতা লাভ করছি, তারা বলছে যে এই জমিনের মধ্যে সবচেয়ে বড় আমাদের বিরোধিতা করছে কারা? মুসলমানরা। আর সবচেয়ে বেশি প্রতিপক্ষ আমাদের কাছে ছিল কারা? ভাসুররা। নট আর কোনো শব্দ হবে না, কারা? ভাসুররা। তো এখন যদি কেউ এসে বলে যে এই জমিনে আপনাদের অধিকার নাই, আপনারা সাংস্কৃতিকভাবে কিছু বলতে পারবেন না, আপনারা টিএসসিতে মেলা করতে পারবেন না, আপনারা বাংলা একাডেমিতে স্টল পাবেন না, খুবই আফসোসের বিষয় না? একজন একটা কবি বলছিল, খুব আমার মনে পড়তেছে তার কবিতাটা। উনি বলছিলেন যে জব আহলে সামানকে জরুরত পড়ি তো খুন ভি হামনে দি, गर्दने भी हमने कटवाई, फिर भी कहते हैं अहले चमन ये चमन हमारा है तुम्हारा नहीं, बात फूलों की होती तो सह लेती हम, अब तो काटो पे भी हक हमारा नहीं। বলতেছেন দেখো, যখন জরুরত পড়লো, রক্ত আমরা দিলাম, ঘাম আমরা দিলাম, আমরা আবাদ করলাম, এখন এসে বলতেছে এই জমিনে তোমাদের কোনো অধিকার নাই। আরে ভাই, যদি ফুলের কথা হইতেছে, ঠিক আছে, ফুল আমাকে দিবে না, কাটা তো দিবা। বলছে না, কাটার মধ্যে তোমাদের কোনো অধিকার নাই। এটা কি মেনে নেওয়া যায়? সে আমাদের লাউডলি বলতে হবে। তো আমি এই জন্য এই কথাগুলো বললাম যে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি। হীনমন্যতায় ভোগার দরকার নেই। আপনারা হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহকে নিয়ে পড়াশোনা করবেন। ইংরেজদের মাথা ব্যথার কারণ ছিল দুইজন লোক বাংলাদেশে, একজন হচ্ছে মীর নিসার আলী তিতুমির, আরেকজনকে শুধু আপনারা প্রীতিলতা পোদ্দারের নাম শুনছেন, অমুকের নাম শুনছেন, কিন্তু আপনারা হাজী শরীয়তুল্লাহর কথা শুনছেন? তার ছেলে দুদু মিয়ার লম্বা সময় ধরে, ভাই 15, 16, 20 বছর ধরে তারা বাংলাদেশের স্বাধীন বাংলা কায়েম করছিলেন। ইংরেজরা বলতো যে এরা প্যারাল একটা স্টেট কায়েম করছে ইংরেজদের এগেনস্টে। এখানে তাদের আলাদা পুলিশ বাহিনী ছিল, আলাদা কাজী ছিল, আলাদা বিচার ব্যবস্থা, সব কিছু আলাদা ছিল, কিন্তু আপনারা খুঁজে পাবেন না। তিতুমির মীর নিসার আলী কথা কি, শুধু তিনি বাঁশের কেল্লা বানাইছেন? না, বাঁশের কেল্লা বানান নাই, বাঁশের কেল্লা তো পরে গিয়ে বানাইছেন, আগে কি করছেন? একেবারে গ্রামের কৃষক। এই যে আপনারা রিসেন্ট একটা ছবি দেখছেন না, আমাদের বিডিআরের পাশে একটা কাস্তে হাতে আমাদের একজন কৃষক বসে আছে। ওয়াল্লাহি আমাদের এই পূর্বপুরুষরা এই সমস্ত কৃষকদের, তাতাদের, জেলেদের, যাদেরকে সমাজের কোনো শ্রেণীতে দাম ছিল না, ওনারা এদেরকে সংঘবদ্ধ করছেন, এবং ওনাদের একটা স্লোগান ছিল লাঙ্গল যার জমিতার, লাঙ্গল যার জমিতার, যে আমরা এই জমিন আমরা আবাদ করি, আমরা ইংরেজদেরকে খাজনা দিব না। তো এই জমিনটা কারা আবাদ করছেন? ওই হান্টার সাহেবরাই বলছেন যে জমিটা মুসলমান আবাদ করছেন। অ্যাডামসের একটা রিপোর্ট আছে, আপনারা পরে দেখতে পারেন।
অ্যাডামস রিপোর্ট অন ভার্নাকুলার এডুকেশন ইন বেঙ্গল, সেখানে যে স্পষ্টভাবে বলছে যে আমাদের এগেনস্টে প্যারালি যারা কিছু করার ক্ষমতা রাখে তারা হচ্ছে কারা? কারণ কি, এর বাইরে যে ভাসুররা আছে, ভাসুর আলটিমেট কারা ছিল? তাদের শিক্ষা শিক্ষিত, তাদের আদর্শে আদর্শিত, সব কিছু তাদের ইয়েতে। এই জন্য ওরাও বলছে যে আমাদের এগেনস্টে যারা স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কিছু করার ক্ষমতা রাখে তারা কারা? মুসলমানরা। সো এটা মনে রাখবেন, মুসলমান পরিচয় এই ভূখণ্ডের এই জমিনের সাথে মিশে আছে। এই ভূখণ্ডে জমিন মুসলমান, ইসলাম পরিচয়ের বাইরে কিছু না, আমরা হীনমন্ত্রে না ভুগি। প্রথম প্রশ্ন আমার, চর্যাপদ কোন ভাষার সম্পদ? বলেন, কে বলছেন বাংলা ভাষা? আসেন আপনার মাথা ফাটাবো এখানে। কে বলছে বলেন? হ্যাঁ, সান্ধ্য ভাষা। সান্ধ্য ভাষা তো কোনো ভাষা না, বলেন। আচ্ছা, এবার এই প্রশ্ন উত্তর কেউ দিতে পারেন নাই। কি ভাষা? এ তো আরেক বড় প্রো হুজুর। হবে না, বাদ বাদ, এগুলো বাদ। আচ্ছা, এখন আমি আরেকটা প্রশ্ন করি, বাংলা ভাষার বয়স কত? সহজ প্রশ্ন, ঢাকা ভার্সিটির প্রশ্ন, বাংলা বিভাগের প্রশ্ন। এরা কি বিশেষ দিবে বলেন তো দেখি? এরা কি আন্দোলন করবে বিশেষ 35 বছর বাড়ানো হোক? এরা কিচ্ছু পারে না। আচ্ছা, আর একটু সহজ করে বলি, বাংলা ভাষার উৎপত্তি কত সালে, কোন শতাব্দীতে? সাল বলা দরকার, শতাব্দী। কে বলছে 13 শতাব্দী? তারও মাথা ফাটাই দিব আমি। বলেন বলেন। আর কে? সপ্তম শতাব্দী। ও, উনার একেবারে 500 ফাটাই দেওয়া দরকার, আরো ভুল বলছে। বলেন আর কে? না না, একটা হয় না, একটা হয়। আপনারা কিছুই পারেন। বলেন কে পিছনে কে আছেন? বলেন তাড়াতাড়ি, সময় নেই তো। কত কত বলছে? অষ্টম বা আরও হয় না। ব্যাপারটা হয়েছে কি কেমন, আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই, আপনারা শোনেন। ভাইরোলজি পরীক্ষায় আমাকে স্যার বলছে যে বাবা বলো ভাইরাস কত গুণ বড় করলে দেখতে পাবা। আমরা যেটা মাইক্রোস্কোপ ইউজ করি সেটা নর্মাল মাইক্রোস্কোপ না। তো আমি তো ভাবছি যে নর্মাল মাইক্রোস্কোপের সর্বোচ্চ কত থাকে? 10 থেকে 100, তাই না? তো আমি বলছি স্যার 100 গুণ বড় করলে দেখা যাবে। তো স্যার আমাকে বলতেছে 100। তো পাশে আমার আরেকজন ছিল, সে বলছে স্যার 80। তো স্যার বলছে 80। তো পাশের যে ছিল ও বলছে স্যার 60। স্যার বলছে সবগুলো বের হোক। কেন? বলছে বলো তো ভাইরাস কি তুমি নর্মাল মাইক্রোস্কোপে দেখতে পারবা? তো তুমি বলতেছো 100, ও ভয় পাই বলছে 80, ও ভয় পাই 60, সবগুলো বের করে দিচ্ছে। ভাইরাস দেখতে হলে কি করতে হয়? ইলেকট্রন মাইক্রোস্কোপে 1 লক্ষ থেকে 2 লক্ষ গুণ বড় করতে হয়, আর আমরা নর্মাল মাইক্রোস্কোপে 80, 60, 100 দেখে ফেলবো। উনি বলছেন 1300, আপনারা এখন পিছাইতেছেন আস্তে আস্তে। একটা উত্তর হয় নাই, সবাই আমাদেরকে পুরস্কৃত করেন। আচ্ছা, সুকুমার সেনের, এটা ইতিহাসের একটা অংশ, সবাই এটা শোনেন। সুকুমার সেনের একটা বই আছে বাংলা ভাষার ইতিহাস, ওনার বাংলা সাহিত্যের ইতিহাস 5 খণ্ডের বই আছে, আপনাদের লাইব্রেরিতে পাবেন। খুব স্পষ্টভাবে তিনি একটা কথা বলছেন, সমস্ত ভাষাবিদরা এই ব্যাপারে একমত, বাংলা ভাষার স্বাধীন অস্তিত্ব লাভ করে 16 শতাব্দীতে এসে। কত শতাব্দীতে? তার কত সালে? আর আপনারা বানাইছেন বাংলার বয়স কত বছর? 1000 বছরে বাঙালি। আরে কিভাবে? বাংলা ভাষা এর আগে কার সাথে মিশেছিল? অহমি, উড়িয়া, মৈথালি, বাংলা সব একসাথে ছিল। চর্যাপদরা অহমি, উড়িয়া, মৈথালি, বাংলা সবার কমন সম্পদ। এই জন্য চর্যা কোনো একক ভাষা সম্পদ না। চর্যাপদে যিনি আবিষ্কার করছেন 1000 বছরের পুরাণ গান ও দোহাকোষ, ওই বইতে তিনি স্পষ্ট বলছেন এটা আলো আধারী ভাষা, এটা পিওর বাংলা ভাষা না। ঠিক আছে না? আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কি বলছেন? এটা বঙ্গ কামরূপী ভাষা। আপনারা বিশেষ করে আরেকজনের লেখা পাবেন ডক্টর আহমদ শরীফ, তিনি কি বলছেন? তিনি খুব স্পষ্ট ভাষায় বলছেন এটা বাংলার সম্পদ না, এটা কমন একটা ল্যাঙ্গুয়েজ। আরেকটা বই আছে, আপনারা রবীন্দ্র জীবনী লিখছেন কে? বলেন কে লিখছে রবীন্দ্রনাথের জীবনী? কিছুই জানে না। রবীন্দ্রনাথের সাহিত্যে দেখবেন রবীন্দ্রনাথের জীবনী লিখছেন না? উনি স্পষ্টভাবে বলছেন যে এটা কোনো বাংলার ভাষার একক সম্পদ, এটা সব ভাষার সম্পদ। সব ডিসকোয়ালিফাই, সবগুলো পুরস্কার আমরা নিব। ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন, পিওরলি বলেন একজন ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠায় বিরোধিতা করছেন, একজনের নাম বলবেন। রবীন্দ্রনাথ বললে হবে না, রবীন্দ্রনাথ না, রবীন্দ্রনাথ না। বলেন বলেন, বিসিএস এর প্রশ্ন করতেছে আপনাদের। আচ্ছা, এবার বলেন আরেকটা প্রশ্ন, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটা? বলেন বলেন, এই যে আপা হাত উঠেছেন, বলেন। আগে উনি বলেনি। এই উনার মাথা ফাটাই দিব আমি। বলেন আর কেউ? আর কেউ? হ্যাঁ, সাল বলেন, কেউ বলতে পারতেছেন না। আরে বাংলা ভাষার অন্ধকার যুগ 1250 থেকে, এটা তো হুমায়ুন আজাদের কথা বলতেছেন আপনারা। সত্যিকার কথা বলেন আপনারা।
সেন যুগ হচ্ছে বাংলা ভাষার অন্ধকার যুগ। আপনারা কিছুই পারেন। আচ্ছা বাদ দেন। আচ্ছা এবার আমাকে বলেন, বাংলা ভাষায় লেখা সবচেয়ে প্রাচীন একটা গ্রন্থের নাম বলেন। যে বলতে পারবেন তাকে 2টা পুরস্কার দেওয়া হবে একসাথে। নো হয় না? কে? নো, আইন আকবরের আমলে লেখা। কেউ? আমি ইতিহাসের প্রশ্ন করে খুব হতাশ হচ্ছি। বলেন বলেন ভাই তাড়াতাড়ি। কি? নো, চর্যাপদ তো আগে আউট করে দিলাম, আপনি আবার চর্যাপদে গেছেন। বলেন। কই নাই? কেউ নাই এখানে? কে বলছে কৃষ্ণ কীর্তনের কথা? কৃষ্ণ কীর্তন তো পরবর্তী অনেক পরে এসে লেখা হলো, শ্রীকৃষ্ণ কীর্তন। কে? বলেন বলেন, সাহস করেন। কি? না, পদ্মাবতী না। আলাদা পদ্মাবতী তো মধ্যযুগের লেখা, প্রাচীন প্রাচীন বলতে হবে। বলেন। হ্যাঁ হয়েছে, আসেন আসেন। আচ্ছা, এটা ভাইকে 2টা পুরস্কার দিব। শূন্য পুরাণের মূল জিনিস নিরঞ্জন উসমান নামে একটা কবিতা আছে, পড়ে দেখবেন। আপনাদের ঢাকা ভার্সিটির একজন প্রফেসর ছিলেন ডক্টর SM লুৎফর রহমান, চিনেন আপনারা? বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন। ওনার একটা বই আছে বাংলা ভাষার ইতিহাস নিয়ে, আপনারা এটা পড়বেন। 2টা বই দেন ভাইকে। আরেকটা দেন। কেউ পুরস্কার পাইতেছেন ইতিহাসের প্রশ্ন কেউ পারেন। আচ্ছা এবার প্রশ্ন বলেন, পীর আলী ব্রাহ্মণ কাকে বলে? সবগুলো BCS এর প্রশ্ন। বলেন বলেন। এখন বলেন, রবীন্দ্রনাথের বংশের কোন ব্রাহ্মণের অন্তর্ভুক্ত ছিল? হ্যাঁ, পীর আলী ব্রাহ্মণ। পীর আলী ব্রাহ্মণ কেন বলা হয়তো? আমি একটু ইতিহাসটা বলার জন্য বলছি, শোনেন। বসেন, আপনাকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। পীর আলী নামে একটা লোক, সে খান জাহানের আমলে মুসলমানদের পিরিয়ডে সে ইসলাম কবুল করছে। হ্যাঁ, ইসলাম কবুল করার পরে ব্রাহ্মণদের খুব, সরি ব্রাহ্মণ না, ভুল হয়েছে, দাদা বাবুদের না, তাও ভুল হয়েছে, ভাসুরদের। তো ভাসুরদের খুব লেগে গেল। তো তারা বলছে কিভাবে তার ধর্ম নাশ করা যায়, এই জন্য তারা খুব প্রস্তুত। তো একদিন দেখে রোজা রেখে সে ডালিম আনারের ঘ্রাণ নিচ্ছে। বলছে তোমার রোজা ভেঙে গেছে কেন? বলছে ঘ্রাণ নিয়ে হচ্ছে খাবার অর্ধেক খাওয়ার সমান। তো এই ব্যাটার খুব লাগছে যে তোমাদের আমি একটু শিক্ষা দিব। তো 2জন ভাসুরকে সে বাছাই করছে, বড় বড় ব্রাহ্মণ দাওয়াত দিয়েছে। দাওয়াতে গরুর গোস্ত খুব টেস্টি করে রান্না করছে। তো ওরা নাকের মধ্যে গরুর গোস্ত লাগছে, এরপরে খুব উঠে যাচ্ছে। ওর বলছে না, উঠে যাওয়া দেবে না, বসে থাকেন। তো বসে যখন যাচ্ছে বলছে তোমারও জাত অর্ধেক চলে গেছে কেন? বলছে গরুর ঘ্রাণ নেওয়া মানে গরুর গোস্ত খাওয়ার সমান। এরপর থেকে এই যে ধারা, এই ধারার বিয়ে হইল রবীন্দ্রনাথের বংশ কুশারী বংশের সাথে। এরপরে তাদের ব্রাহ্মণত্ব থেকে বিচ্যুত ঘটে তারা নিচে নেমে গেল, তাদেরকে বলা হয় পীর আলী ব্রাহ্মণ। এই আসেন আসেন, আপনি নিয়ে যান পুরস্কার, আসেন। আচ্ছা এবার আমাকে আরেকটা বলেন, আমাদের বাংলা ভাষার অন্যতম ভাসুর রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর শব্দটা কোন ভাষা থেকে এসছে? আমি তো হতাশ, কি প্রশ্ন করবো বলেন? কে বলছে ইংরেজি? না, ইংরেজি বলেন। আপনারা কি পড়েন বলেন? লাইব্রেরিতে বসে কি করেন বলেন? বলেন কি বলতেছেন? ঠাকুর শব্দটা কোন ভাষা থেকে এসছে? না, আর খালি আরবি বলছে। আমি মৌলবী, আরবি বললে অ্যাকসেপ্ট করে নিব না, সত্য বলতে হবে। হ্যাঁ, সংস্কৃত হলো কি শব্দ? ঠাকুর। ঠাকুরটা আসছে কোত্থেকে? এই সব ChatGPT দেখে বললে হবে না, আমি ডিকশনারি দেখে আসছি, আমি জানি। বলেন বলেন, কে বলতে পারবেন? তাকেও 2টা বই দিব ইনশাল্লাহ। তুর্কি বলছেন কে? আসেন আসেন আসেন। তুর্কির কোন শব্দ থেকে আসছে বলেন? তগরি, তাগরি। আসেন আসেন, তাদের আসেন। তগরি থেকে সংস্কৃত হয়েছে ঠাকুর, বাংলাতে আসে ঠাকুর। তাহলে এটা কোন শব্দ? এটা বলছি কেন? আমার একটা দেন, আগে 2টা পুরস্কার দেন, এরপর বলি। ভাই আপনারা শোনেন, কেন আমি ঠাকুর শব্দটার জিজ্ঞাসা করলাম আপনারা জানেন? চর্যাপদে ঠাকুর শব্দটা আছে? না করছেন কেন? আছে তো, মাদাসিরে ঠাকুর শব্দ আছে না? এখন আপনি বলেন, তুর্কিরা বাংলাদেশে আসছে কত সালে? 1203 সালে। তাহলে চর্যাপদের মধ্যে যদি চর্যাপদ প্রাচীন ভাষা সম্পদ, সেখানে আবার তুর্কি ভাষা শব্দ থাকলো কোথেকে? কিছুই বুঝেননি আপনারা। না বুঝেন, আমার কিছু করার নাই, জান। আচ্ছা এরপরে প্রশ্ন করি, বলেন বাংলাদেশের একজন জমিদার বলেন, যে জমিদারের আমলে আমাদের সৈয়দ মীর নিসার আলী তিতুমীর রহমতুল্লাহ আলাই দাড়ির উপরে কর ধার্য করার কারণে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন, গিয়ে ওনারা মন্দির দখল করে মন্দিরের উপরে গরু গোস্ত টাঙ্গাই দিয়ে আসছিলেন। বলেন সেই জমিদারের নাম কি? আচ্ছা আচ্ছা, বাদ দেন, ঠিক আছে। আমাকে এখন বলেন যে বাংলাদেশের স্থপতি কে? বলেন, এই স্বাধীন বঙ্গভূমির স্থপতি কে? শুধুমাত্র আমাদের দেশ না, মানে পুরা বাংলা ভূখণ্ড, একেবারে আসাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সব কে? বলেন বলেন বলেন।
হ্যাঁ, শামসুদ্দিন ইলিয়াস, আসেন আসেন আসেন। এটা বাংলাদেশের প্রথম স্থপতি আহমদ হাসান দানি, আপনাদের ঢাকা ভার্সিটির লিডার ছিলেন, পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস একজন ঐতিহাসিক। তার একটা বই আছে, আপনারা পড়বেন। আরেকটা বই আছে যদুনাথ সরকার স্মরণে লেখা, পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে 1965 সালে পাবলিশ হয়েছে, পড়বেন। স্পষ্ট লেখা আছে বাংলা ভাষার বাংলা ভূখণ্ডটাকে একত্রিত করেছেন প্রথম আমাদের শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি। ঠিক ঠিক আছে। আচ্ছা, আর কয়টা প্রশ্ন শুধু পাবেন? আর প্রশ্ন করে ঢাকা ভার্সিটি বলে, আমি তো গরিব ভার্সিটিতে পড়ছি, আমি তো এগুলো জানি, আপনারা জানেন না কেন? আচ্ছা, এবার সহজ প্রশ্ন, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কোন কোন এলাকাকে কেন্দ্র করে ফরাজি বিপ্লব পরিচালনা করছেন? বলেন বলেন তাড়াতাড়ি। ফরিদপুর, শরীয়তপুর, বলেন বলেন। আসেন আসেন আসেন, হয়েছে হয়েছে, আসেন। না না, বলে ফেলছেন উনি, আসেন আসেন। আচ্ছা, ফরাইজি আন্দোলনকে কেন ফরাইজি আন্দোলন বলা হয়? ওই ওই যে ভাই আগে হতে রয়েছেন, আপনি বলেন। ওনাকে বলতে দেন প্লিজ প্লিজ প্লিজ, বলেন। আচ্ছা আচ্ছা, পুরস্কার পাইছেন, বসেন। আর কে? কোন ফরজ? কোন ফরজ? হাই দিস বাদ। হ্যাঁ, এটা ফরজ না, বলেন ফরজ কোন ফরজকে আন্দোলন করে তিনি বলছেন? কিছুই পারেন বোন। তিনটা ফরজ বলেন, তিনটা ফরজ। সহজ করে দিলাম, কালেমা, নামাজ, রোজা। আসেন, কিছুই পারেননি আপনারা, বাদ, সব বাদ। আচ্ছা, এবার আমাকে বলেন যে ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠায় একজন সম্পত্তি দিয়ে সহায়তা করছিলেন, তার নাম কি? হ্যাঁ, আচ্ছা, এটা সবাই বলছেন, ঠিক আছে, বাদ দেন। বলেন সলিমুল্লাহর কবর কোথায় আছে? এই তো ঢাকায়, বলেন না কোথায় আছে? এটা বললেই দিয়ে দিব পুরস্কার। কে? হাই হাই, সব কিছু ভুলা দিয়া। আসান মঞ্জিলে আছে নাকি? চলেন দেখতে যাই, কবর জিয়ারত করে আসি। আচ্ছা, বাদ দেন, ঠিক আছে। বেগম বাজার আছে? বেগম বাজার কোথায়? বেগম বাজারের লোকেশনটা বলেন না, ওই যে বললে হবে না। হ্যাঁ, আচ্ছা, দিয়ে দেন, ওনাকে একটা পুরস্কার দিয়ে দেন। আচ্ছা, আমি আর প্রশ্ন না করি, আমি এখন পরবর্তী ভাইদের যে আমি খুব হতাশ হলাম, আপনারা ইতিহাস নিয়ে একেবারেই পড়াশোনা করেন না। ঠিক আছে, ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।